ভাবুন তো, প্যারিসের সেন্ট অ্যান্টোইন এলাকার এক স্যাঁতস্যাঁতে কাদা মাখা রাস্তায় হঠাৎ একটা বিশাল ওয়াইনের পিপে ভেঙে পড়েছে। আর মুহূর্তের মধ্যে সেখানে এক অভাবনীয় দৃশ্য তৈরি হলো। বাপরে! ওই দৃশ্যটার কথা মনে পড়লেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদম। শত শত ক্ষুধার্ত মানুষ পশুর মতো সেই রাস্তার কাদা থেকে লাল ওয়াইন চেটে খাচ্ছে। কেউ রুটির টুকরো কাদায় ভিজিয়ে চুষে খাচ্ছে, কেউ বা আবার উম, কেউ বা সেই কাদা ওয়াইন নিংড়ে তুলে দিচ্ছে নিজের সন্তানের মুখে। হ্যাঁ, আর চারপাশের মানুষের মুখে, হাতে, পোশাকে লাল ওয়াইনের দাগ, যেন রক্তের হোলি খেলা চলছে, তাই না? রাইট। দৃশ্যটা শুনলে যে কারো মনে হতে পারে এটা বোধহয় কোনো ডিস্টোপিয়ান হরর সিনেমার অংশ। কিন্তু না, চার্লস ডিকেন্স ঠিক এভাবেই ফরাসি বিপ্লবের আগের চরম অস্থিতিশীল সমাজকে তার কালজয়ী সাহিত্যকর্ম এ টেল অফ টু সিটিজে তুলে ধরেছিলেন। আর আমাদের আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এই মাস্টারপিসটির কিছু নির্বাচিত অংশের একেবারে গভীরে প্রবেশ করব। এবং এই প্রেক্ষাপটটা কিন্তু দারুণ তাৎপর্যপূর্ণ। সময়টা ১৭৭৫ সাল। ডিকেন্স এই সময়টাকে বর্ণনা করেছেন চরম বৈপরীত্য দিয়ে। এটি ছিল একই সাথে সেরা এবং নিকৃষ্টতম সময়। জ্ঞানের যুগ, আবার বোকামিরো যুগ। হুম। ইংল্যান্ড এবং ফ্রান্স উভয় দেশের সিংহাসনেই তখন বড় চোয়ালের রাজারা বসে আছেন। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো, এই ক্ষমতাবান শাসকরা সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে তাদের এই নিরঙ্কুশ ক্ষমতা, ঐশ্বর্য আর শাসন ব্যবস্থা একেবারে চিরস্থায়ী। তারা টেরই পাচ্ছিলেন না যে তাদের পায়ের নিচের মাটি কতটা নড়বড়ে। একদম। আর আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হল সেই নড়বড়ে মাটির গল্পটা বোঝা। কিভাবে লন্ডন ও প্যারিস, দুটি সম্পূর্ণ ভিন্ন শহরের চরম বৈষম্য, মানুষের ব্যক্তিগত স্তরে জীবনে ফিরে আসা, ভাগ্যের নির্মম পরিহাস এবং একটি অবশ্যম্ভাবী বিপ্লবের পদধ্বনি সাধারণ মানুষের জীবনকে একসুতে গেঁথে ফেলেছিল, সেটাই আমরা উদ্ঘাটন করব। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। শুরুতেই আমরা চলে যাব ১৭৭৫ সালের নভেম্বরের এক কুয়াশাচ্ছন্ন রাতে। উম, এই ডোভার মেল কোচের দৃশ্যটা। হ্যাঁ, ইংল্যান্ডের ডোভার মেল কোচ খুব ধুঁকে ধুঁকে কাদামাখা রাস্তা দিয়ে পাহাড় বেয়ে উঠছে। চারপাশের পরিবেশটা এমন থমথমে, যাত্রীরা সবাই ভয়ে সিটিয়ে আছে। কারণ সে যুগে ওই রাস্তায় ডাকাত পড়াটা ছিল নিত্যদিনের ঘটনা। মানে যে কোনো শব্দ শুনলেই সবার মনে হতো এই বুঝি ডাকাত এলো। ঠিক ঠিক। এমন সময় ঘন কুয়াশা ফুঁড়ে ঘোড়ায় চড়ে হাজির হয় জেরি ক্রাঞ্চার নামের এক ব্যক্তি। দৃশ্যটা সত্যি খুব সিনেম্যাটিক। জেরি কিন্তু কোনো ডাকাত ছিল না। সে এসেছিল টেলসন ব্যাংক থেকে একটি অত্যন্ত গোপনীয় বার্তা নিয়ে। হুম। বার্তাটি ছিল ওই কোচেরই একজন যাত্রী মিস্টার জার্ভিস লরির জন্য। বার্তায় শুধু বলা হয়েছিল ডোভারে একজন তরুণীর জন্য অপেক্ষা করতে। কিন্তু এর উত্তরে মিস্টার লরি যে অদ্ভুত বার্তাটি জেরি দিয়ে ফেরত পাঠান, সেটিই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সেই বিখ্যাত লাইনটা, তাই তো? একদম। তিনি বলেন, রিকল্ড টু লাইফ, বা জীবনে ফিরে আসা। এই একটি বাক্যের মধ্যেই যেন পুরো উপন্যাসের মূল সুরটি লুকিয়ে আছে। এই জীবনে ফিরে আসা বা পুনর্জন্মের বিষয়টা কিন্তু প্রথম থেকেই একটা রহস্য তৈরি করে। ডভেরে পৌঁছানোর পর মিস্টার লরির সাথে দেখা হয় ১৭ বছর বয়সী এক তরুণী লুসি ম্যানেটের। হ্যাঁ, যে কিনা ছোটবেলা থেকেই জানত যে তার বাবা মারা গেছেন। রাইট। কিন্তু লরি তাকে একটা অবিশ্বাস্য সত্য জানান। তার বাবা ডাক্তার ম্যানেট আসলে মারা যাননি। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে বাস্তিল দুর্গে বন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন। এবং বর্তমানে প্যারিসের এক পুরনো ভিত্তের আশ্রয়ে আছেন। হুম। এই খবর পেয়ে তারা দুজনে মিলে প্যারিসের সেই সেন্ট আন্টুয়ান এলাকার এক মদের দোকানের ওপরের অন্ধকার চিলেকোঠায় গিয়ে হাজির হন। সেখানে দরজা খুলতেই তারা দেখতে পান সাদা চুল আর জীর্ণ পোশাকের এক বৃদ্ধ নিবিষ্ট মনে বসে মহিলাদের জুতো তৈরি করছেন। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল, দীর্ঘ ১৮ বছরের নিঃসঙ্গ বন্দী জীবন একজন মানুষের মস্তিষ্ক এবং আত্মপরিচয় কিভাবে সম্পূর্ণ মুছে দেয়। ডিকেন্স তার এক নিখুঁত মনস্তাত্ত্বিক চিত্র এখানে এঁকেছেন। বাপরে, হ্যাঁ। যখন ডাক্তার ম্যানেটকে তার নাম জিজ্ঞেস করা হয়, তিনি নিজের নাম বলতে পারেন না। তিনি শুধু বলেন 105 নর্থ টাওয়ার, বা ১০৫ উত্তর টাওয়ার। যেটা আসলে বাস্তিলে তার সেলের নম্বর ছিল। একদম। তিনি তার পেশা, মেধা, পরিবার
সবকিছু ভুলে গেছেন, কিন্তু কেন তিনি জুতো বানাচ্ছেন? মনস্তত্ত্বের দিক থেকে দেখলে দীর্ঘ মানসিক ট্রমা বা আইসোলেশনের মধ্যে থাকলে মানুষের মস্তিষ্ক নিজেকে বাঁচানোর জন্য কোনো একটি যান্ত্রিক বা পুনরাবৃত্তিমূলক কাজের আশ্রয় নেয়। একটা ডিফেন্স মেকানিজম হিসেবে। ঠিক, এই জুতো বানানোটা আসলে ডাক্তার ম্যানেটের জন্য বাস্তবতার সাথে টিকে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টা আসলেই শিউরে ওঠার মতো। দীর্ঘ বন্দি জীবন একটা প্রতিভাবান মানুষকে স্রেফ একটা নম্বরে পরিণত করেছে। বিশেষ করে যখন তিনি লুসির সোনালি চুলগুলো দেখেন, তার মনে পড়ে যায় নিজের স্ত্রীর কথা। হ্যাঁ, তার ওই শূন্য দৃষ্টির মাঝে যেন হঠাৎ করে এক ঝলক আলো এসে পড়ে। তিনি কিছু একটা মেলাতে চেষ্টা করেন। কিন্তু এই আবেগঘন মুহূর্তের মাঝখানেও মিস্টার লরির আচরণটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। মানে তিনি বারবার লুসিকে শান্ত করতে গিয়ে নিজেকে একটি ম্যান অফ বিজনেস বা আবেগহীন যন্ত্র হিসেবে দাবি করছিলেন। হ্যাঁ, তিনি বলছিলেন এটা স্রেফ একটা ব্যবসায়িক কাজ। রাইট, এখানে আবেগের কোনো জায়গা নেই। এটি দেখলে বর্তমান সময়ের কর্পোরেট পেশাদারদের কথা মনে পড়ে যায়। মানে আধুনিক যুগেও তো মানুষ নিজেদের মানসিক চাপ বা গভীর কোনো ট্রমাকে লুকিয়ে রেখে শুধু প্রফেশনাল থাকার ভান করে। মানুষ কি চাইলেই নিজের অনুভূতিগুলোকে একটা কর্পোরেট ফাইলের মতো তালাবদ্ধ করে রাখতে পারে? এই কর্পোরেট অ্যানালজিটা বেশ প্রাসঙ্গিক, তবে এর গভীরে আরেকটা মনস্তাত্ত্বিক স্তর আছে। মিস্টার লরি নিজেকে ম্যান অফ বিজনেস বলছেন ঠিকই, কিন্তু সেটা শুধু পেশাদারিত্ব দেখানোর জন্য নয়। তাহলে এটা আসলে তার নিজের একটা ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার ঢাল। একজন মানুষের 18 বছরের ধ্বংস হয়ে যাওয়া জীবন চোখের সামনে দেখাটা যে কারোর জন্য ভয়াবহ মানসিক চাপের। সেটা তো বটেই। লরি সেই চাপটা নিতে পারছিলেন না বলেই আবেগকে পুরোপুরি অস্বীকার করার চেষ্টা করছিলেন। তিনি ভাবছেন পেশাদারিত্বের আড়ালে তিনি সুরক্ষিত থাকবেন, কিন্তু অবচেতনভাবেই তিনি ডাক্তার ম্যানেটে এবং লুসির প্রতি গভীরভাবে যত্নশীল হয়ে পড়েন। আবেগ আসলে কর্পোরেট ফাইলের মতো তালাবদ্ধ করে রাখা যায় না। দারুণ বলেছেন। আর এই যে একজন মানুষের দীর্ঘদিনের অবরুদ্ধ জীবন এবং মানসিক ট্রমা নিয়ে আমরা কথা বলছি, ঠিক এর সমান্তরাল একটা চিত্র আমরা দেখি সেই সময়কার পুরো ফ্রান্সের সমাজে। একটা পুরো দেশ যেন অবরুদ্ধ অবস্থায় একটি বৃহত্তর সামাজিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছিল। একদমই তাই। ব্যক্তিগত ট্রমা থেকে বিষয়টা এবার পুরো সমাজের ট্রমায় রূপ নিচ্ছে। আর সেই সামাজিক ট্রমার সবচেয়ে ভয়াবহ রূপটি আমরা দেখতে পাই আমাদের শুরুর সেই দৃশ্যটিতে, প্যারিসের রাস্তায় ভাঙা ওয়াইনের পিপে। সেই যে ক্ষুধার্ত মানুষদের উন্মাদনা। হ্যাঁ, মানুষের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই যে ওটা রাস্তার নোংরা কাদা, তারা পশুর মতো সেটা পান করছে। এই চরম বিশৃঙ্খলার মাঝে একজন আবার দেয়ালে সেই কাদা মাখা ওয়াইন দিয়ে বড় বড় অক্ষরে লিখে দেয় ব্লাড বা রক্ত। খুবই পাওয়ারফুল একটা ইমেজ। চারপাশের সব কিছুতে শুধু একটি জিনিসেরই রাজত্ব, আর তা হল ক্ষুধা। মানুষের চোখে ক্ষুধা, তাদের জীর্ণ পোশাকে ক্ষুধা, এমনকি ওই এলাকার বাতাসেও যেন ক্ষুধার গন্ধ। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে পরিষ্কার বোঝা যায় যে এই ভাঙা ওয়াইনের পিপে সাধারণ কোনো ঘটনা নয়। এটি মূলত আসন্ন ফরাসি বিপ্লবের রক্তপাতেরই এক ভয়ঙ্কর রূপক। রাইট, একটা ফোরশ্যাডোয়িং। একদম। ওই দেয়ালে লেখা রক্ত শব্দটি আসলে ভবিষ্যতের পূর্বাভাস দিচ্ছে যে অচিরেই এই রাস্তাগুলো অভিজাতদের রক্তে ভাসবে। সমাজের সাধারণ মানুষ যখন ন্যূনতম বেঁচে থাকার উপকরণটুকুও পায় না, যখন তাদের অস্তিত্বই সংকটে পড়ে যায়, তখন তারা কতটা মরিয়া হয়ে উঠতে পারে এটি তার একটি নিখুঁত চিত্র। আর পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল তা বুঝতে হলে এর ঠিক বিপরীতে থাকা ফরাসি অভিজাতদের জীবনযাপনটা দেখতে হবে। সেই বৈপরীত্যটা তো আক্ষরিক অর্থেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মানে একদিকে সেন্ট অ্যান্টোয়াইন এলাকার মানুষ রাস্তার কাদা থেকে ওয়াইন চাটছে, আর ঠিক তার উল্টো দিকেই ক্ষমতাবান এক লর্ড বা মনসেগনরের প্রাসাদে চলছে সকালের নাস্তার রাজকীয় আয়োজন। ওই চকলেট পানের দৃশ্যটা, তাই না? হ্যাঁ, তার সকালের সামান্য এক কাপ চকলেট পানের জন্য 4 জন সুসজ্জিত মানুষের
প্রয়োজন হয়। একজন রূপোর পট নিয়ে আসে, একজন ফেনা তৈরি করে, একজন ন্যাপকিন ধরে রাখে, আর আরেকজন অত্যন্ত সাবধানে চকলেট ঢেলে দেয়। মানে এটা কি কোনো বাস্তব চিত্র হতে পারে? এটা আসলে অভিজাত শ্রেণীর সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত অবস্থাকে তুলে ধরে। তারা সাধারণ মানুষের জীবন থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যে এই চরম বিলাসিতাই তাদের কাছে একমাত্র স্বাভাবিক জীবন বলে মনে হতো। সাধারণ মানুষের তো কোনো অস্তিত্বই ছিল না তাদের কাছে। ঠিক, তারা ছিল স্রেফ পথের ধুলোর মতো। আর এই মনসেগনরের নিষ্ঠুরতার চূড়ান্ত এবং সবচেয়ে মর্মান্তিক রূপটি দেখা যায় যখন তার ঘোড়ার রথ বেপরোয়াভাবে গ্রামের রাস্তা দিয়ে ছুটে যায়। হ্যাঁ, সেই গ্যাসপার্ডের বাচ্চার ঘটনাটা। একদম, রথের চাকায় পিষ্ট হয়ে মারা যায় গ্যাসপার্ড নামের এক সাধারণ গ্রামবাসীর ছোট সন্তান। আর সেই ঘটনার পর মনসেগনর বিন্দুমাত্র অনুশোচনা দেখায় না। উল্টো সে তার রথ থামিয়ে অভিযোগ করে যে এই সাধারণ মানুষগুলো সবসময় তার ঘোড়ার পথে বাধা সৃষ্টি করে, এতে তার ঘোড়ার ক্ষতি হতে পারত। নিষ্ঠুরতার কোনো সীমা নেই। ক্ষতিপূরণ হিসাবে সে গ্যাসপার্ডের দিকে চরম অবজ্ঞার সাথে একটি স্বর্ণমুদ্রা ছুড়ে দেয়। এখানে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়? চোখের সামনে নিজের সন্তানকে পিষে মারার পরও কেন সাধারণ মানুষ বা ওই গ্যাসপার্ড তৎক্ষণাৎ সে মনসেগনরকে আক্রমণ করল না? মানুষ তো এমন পরিস্থিতিতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ার কথা, তাই না? আপনার এই খটকা লাগাটা খুব স্বাভাবিক। মানে সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে গ্যাসপার্ড কেন প্রতিশোধ নিল না, কিন্তু এর পেছনে কাজ করছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সিস্টেমিক বা কাঠামোগত নিপীড়ন। সিস্টেমিক নিপীড়ন। মনস্তত্ত্বের ভাষায় একে বলা যেতে পারে লার্নড হেল্পলেসনেস বা অর্জিত অসহায়ত্ব। দীর্ঘদিনের দাসত্ব মানুষের প্রতিবাদ করার ক্ষমতাকে সাময়িকভাবে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়। অভিজাতদের ক্ষমতা এবং নিষ্ঠুরতা তাদের মনে এতটাই গেঁথে দেওয়া হয়েছিল যে তারা প্রথমে বুঝতেও পারে না যে তাদের রুখে দাঁড়ানোর কোনো অধিকার আছে। অর্থাৎ তারা ধরেই নিয়েছে যে লর্ডদের রথের চাকায় পিষ্ট হওয়াটাই তাদের নিয়তি। ঠিক তাই। গ্যাসপার্ডের সেই আর্তনাদ এবং মদের দোকানের মালিক ডিফাজে তাকে সান্ত্বনা দেওয়া, এগুলো সবই সেই জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। ডিফাজে কি বলেছিল যেন? ডিফাসে যখন গ্যাসপার্ডকে বলে এই কষ্টের পৃথিবীতে বড় হয়ে তিলে তিলে মরার চেয়ে শিশুটির এক মুহূর্তে মারা যাওয়াই হয়তো ভালো হয়েছে, এটি সেই সমাজের চূড়ান্ত হতাশারই প্রতিধ্বনি। বাপরে, কতখানি হতাশা থাকলে মানুষ এমন কথা বলতে পারে? ফরাসি অভিজাতদের এই চরম নিষ্ঠুরতা এবং ক্ষমতার অপব্যবহার তো আমরা দেখলাম, কিন্তু আমরা যদি এবার চ্যানেল পার হয়ে ইংল্যান্ডের দিকে তাকাই, সেখানে দৃশ্যপট হয়তো একটু ভিন্ন, কিন্তু ক্ষমতার অপব্যবহার সেখানেও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, বিশেষ করে তাদের আইনি ব্যবস্থায়। একদম ঠিক ধরেছেন। মানে ইংল্যান্ডে হয়তো রাস্তায় রথের চাকায় মানুষ পিষ্ট হচ্ছিল না, কিন্তু মানুষ পিষ্ট হচ্ছিল তাদের আইনি ব্যবস্থার জাতাকলে। এবার আমরা নজর দেব ১৭৮০ সালের লন্ডনের ওল্ড বেইলি আদালতের দিকে। চার্লস ডার্নের বিচার। হ্যাঁ, চার্লস ডার্নে নামের এক সুভদ্র যুবকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার চলছে। অভিযোগ, সে নাকি ফ্রান্সের কাছে ইংল্যান্ডের গোপন তথ্য পাচার করেছে। পুরো আদালতঘর লোকে লোকারণ্য। দর্শকরা সেখানে ন্যায় বিচার দেখতে আসেনি, তারা যেন কোনো রোমাঞ্চকর নাটক দেখতে এসেছে, যার শেষ দৃশ্যে অভিযুক্তের ফাঁসি হবে এবং তার শরীর ৪ টুকরো করা হবে। হ্যাঁ, একটা উৎসব ভাব। দর্শকদের এই রক্তপিপাসু কৌতূহল কিন্তু ফরাসি রাস্তায় ওয়াইন নিয়ে কাড়াকাড়ি করা সেই ক্ষুধার্ত মানুষের চেয়ে কোনো অংশে কম ভয়ঙ্কর নয়। চমৎকার একটা তুলনামূলক জায়গা ধরেছেন। মানুষের ভেতরের এই পাশবিকতা সমাজভেদে শুধু রূপ বদলায়। ওল্ড বেইলির এই বিচার প্রক্রিয়াটি মূলত একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। জন বার্স্যাড এবং রজার ক্লায়ের মতো ভাড়াটে গুপ্তচররা ডার্নিনের বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিচ্ছে। তারা আদালতে দাঁড়িয়ে নিজেদেরকে মহান দেশপ্রেমিক হিসেবে দাবি করছে ঠিকই, কিন্তু আসলে তারা অর্থের বিনিময়ে যে কোনো মানুষকে ফাঁসিয়ে দিতে প্রস্তুত। হ্যাঁ, জাস্ট টাকার জন্য। বিচার ব্যবস্থায় এই ধরনের ভুয়া সাক্ষীর অবাধ বিচরণ তৎকালীন ব্রিটিশ আইনি ব্যবস্থার চরম পচনশীল রূপটিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু এই কাঠগড়াতেই ঘটে যায় এক অভাবনীয় চমক। হ্যাঁ, ডার্নের আইনজীবী স্ট্রাইভার এবং তার সহযোগী সিডনি কার্টনের উপস্থিতিতে পরিস্থিতি একেবারেই বদলে যায়। হ্যাঁ, সিডনি কার্টন উপন্যাসের অন্যতম সেরা চরিত্র। আদালতে উপস্থিত দর্শকদের মধ্যে জুসি ম্যানেট এবং ড ম্যানেটও ছিলেন, যারা ডার্নের পক্ষে সাক্ষী দিতে এসেছিলেন। কিন্তু সিডনি কার্টন, যে কিনা পুরোটা সময় আদালতের ছাদের দিকে অলসভাবে তাকিয়েছিল, মানে যাকে দেখে মনে হচ্ছিল
এসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে হঠাৎ করে একটি চিরকুট পাঠায় স্ট্রাইভারকে। আর ওই চিরকুটটাই গেম চেঞ্জার ছিল। একদম। চিরকুটের সূত্র ধরে দেখা যায় কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্ত চার্লস ডার্নে এবং এই উদাসীন আইনজীবী সিডনি কার্টনের চেহারার মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে, যেন তারা যমজ ভাই। হ্যাঁ, চেহারার হুবহু মিল। এই দ্বৈত সত্তা বা চেহারার মিলের কারণে সাক্ষীরা বিভ্রান্ত হয়ে পড়ে। তারা আর নিশ্চিত করে বলতে পারে না যে তারা আসলেই ডার্নেকে দেখেছিল কিনা। এই সন্দেহের সুবিধার কারণে ডার্নে নিশ্চিত ফাঁসির দড়ি থেকে একটুর জন্য বেঁচে যায়। এই চেহারার মিল বা দ্বৈতসত্তার বিষয়টি উপন্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেটাফোর। এটি কেবল একটি সাধারণ আইনি কৌশল নয়, এটি চরিত্রগুলোর মানসিক জগতেরও একটি গভীর দিক উন্মোচন করে। কিভাবে? কার্টন এবং তার বস স্ট্রাইভারের সম্পর্কটি এখানে বিশেষভাবে লক্ষণীয়। তাদেরকে বলা হয় লায়ন বা সিংহ এবং জ্যাকল বা শেয়াল। হ্যাঁ, লায়ন আর জেকিল। কার্টন নিজে রাতের পর রাত জেগে সব জটিল আইনি কাজ করে দেয়, নথিপত্র ঘেঁটে যুক্তি বের করে, আর পরের দিন আদালতে স্ট্রাইভার সেই কাজের পুরো কৃতিত্ব নিজের নামে চালিয়ে নেয় একজন সফল এবং আত্মবিশ্বাসী আইনজীবী হিসেবে। মানে কার্টন খাটছে আর স্ট্রাইভার ক্রেডিট নিচ্ছে। ঠিক তাই। কার্টনের অসীম সম্ভাবনা এবং অসাধারণ মেধা রয়েছে, কিন্তু সে নিজেকে মদের নেশায় তিলে তিলে নষ্ট করছে। কিন্তু কার্টন কেন এমনটা হতে দিচ্ছে? সে তো চাইলেই স্ট্রাইভারের চেয়ে বড় আইনজীবী হতে পারত। কারণ কার্টনের এই নৈরাশ্যবাদ মূলত সেই সমাজেরই প্রতিফলন, যেখানে প্রকৃত মেধার চেয়ে চাটুকারিতা, কনফিডেন্স এবং বাহ্যিক আড়ম্বরের মূল্য অনেক বেশি। সমাজ স্ট্রাইভারের মতো মানুষদের পুরস্কৃত করে যারা অন্যের মেধা ব্যবহার করে নিজেকে জাহির করতে পারে। যা আজকালকার যুগেও খুব দেখা যায়। একদম। কার্টন এটা জানে এবং সে এই ভণ্ড সমাজের প্রতি এতটাই বীতশ্রদ্ধ যে সে নিজের সম্ভাবনাগুলো নিয়ে আর কোনো চেষ্টাই করে না। সে এক ধরনের ইম্পোস্টার সিন্ড্রোম এবং গভীর বিষণ্ণতায় ভুগছে। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। ডার্নেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর পর রাতে মদ্যপ অবস্থায় কার্টন আয়নার সামনে দাঁড়ায়। সে নিজের প্রতিবিম্বের সাথে কথা বলতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে সে কেন ডার্নেকে ঘৃণা করে। খুব আইকনিক একটা সিন। হ্যাঁ, কারণ ডার্নে দেখতে ঠিক তার মতোই, কিন্তু ডার্নের মাঝে সেই ভদ্রতা, সেই সম্মান এবং সেই সাফল্য রয়েছে যা কার্টন নিজে অর্জন করতে পারত, কিন্তু সে ব্যর্থ হয়েছে। আমার মনে হয় মানুষ হয়তো তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে যারা তাদেরই সেই রূপটি ধারণ করে যা তারা নিজেরা হতে চেয়েছিল কিন্তু কোনো কারণে পিছিয়ে পড়েছে। এটা অনেকটা নিজের ব্যর্থতার আয়নায় নিজেকে দেখার মতো। এটা মানুষের মনস্তত্ত্বের একটি খুব জটিল এবং অন্ধকার দিক, যাকে সাইকোলজিতে প্রজেকশন বলা যায়। প্রজেকশন, রাইট? কার্টন ডার্নের মাঝে নিজের হারানো সম্ভাবনাগুলো দেখতে পায়। ডার্নে যেন কার্টনেরই একটি ভালো, সুস্থ এবং সফল সংস্করণ। এই জন্য কার্টন ডার্নেকে যেমন অবচেতনভাবে ঈর্ষা করে, তেমনি অপছন্দও করে। একটা অদ্ভুত লাভ হেট রিলেশনশিপ নিজের সাথে। ঠিক। কার্টন নিজের অতীত, নিজের ব্যর্থতা এবং নিজের ভেতরের শূন্যতা থেকে কিছুতেই পালাতে পারে না। তার হতাশা তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। তবে শুধু কার্টন নয়, আমরা যদি লক্ষ্য করি এই গল্পের অন্যান্য চরিত্রগুলোও কিন্তু তাদের অতীত থেকে পালাতে মরিয়া। ঠিক বলেছেন, কিন্তু অতীত কি কাউকে এত সহজে মুক্তি দেয়? এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় লন্ডনের শান্ত সোহো স্কোয়ারে ডাক্তার ম্যানেট এবং লুসির জীবনে। হ্যাঁ, সেই শান্ত বাড়িটা। বাস্তিল থেকে ফিরে আসার পর লুসির ভালোবাসায় ডাক্তার ম্যানেট অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সেখানে তারা বেশ সুন্দর, শান্ত একটা জীবন কাটাচ্ছিল। কিন্তু এই প্রশান্তির পরিবেশেও অতীত কিভাবে যেন ঠিকই অন্ধকার ছায়ার মতো ফিরে আসে। ডার্নের ওই গল্পটা বলার পর, তাই না? বা খনন করো লেখার গল্প শোনায়। একজন নাম না জানা বন্দী তার শেষ বার্তাটি সেখানে লুকিয়ে রেখেছিল, যা বহু বছর পর পাওয়া যায়। এই সামান্য একটি গল্প শুনেই ডাক্তার ম্যানেট হঠাৎ করে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। তার পুরনো ট্রমা, বাস্তিলের সেই অন্ধকার স্মৃতি মুহূর্তের মধ্যে আবার জেগে ওঠে। অতীত আসলে সবসময়ই বর্তমানের খুব কাছাকাছি ঘাপটি মেরে বসে থাকে। ঠিক ওই সময় যখন ডাক্তার ম্যানেট আতঙ্কিত হয়ে পড়েন, বাইরে প্রবল বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। হ্যাঁ,
আবহাওয়াটাও যেন বদলে যায়। এই ঝড় বৃষ্টির সময় লুসি তার একটি গভীর কল্পনার কথা জানায়। সে বলে এই বৃষ্টির শব্দের মতোই অসংখ্য মানুষের পদধ্বনি যেন তাদের জীবনের দিকে, তাদের শান্ত গৃহকোণের দিকে ক্রমশ ধেয়ে আসছে। ইকোয়িং ফুটস্টেপস বা প্রতিধ্বনিত পদধ্বনি। ঠিক, এই পদধ্বনিগুলো কিন্তু নিছক কোনো বৃষ্টির শব্দ বা কল্পনা নয়। এগুলো হলো ভবিষ্যতের সেই ভয়ঙ্কর দিনগুলোর পূর্বাভাস। ফ্রান্সে যে ক্ষোভের বারুদ জমা হচ্ছে, সেই বিপ্লবের ঝড় খুব শীঘ্রই চ্যানেল পার হয়ে তাদের এই শান্ত জীবনকেও গ্রাস করবে। আর লুসির এই আশঙ্কার প্রমাণও কিন্তু সাথে সাথেই পাওয়া যায়, কারণ ঠিক সেই সময়েই ফ্রান্সে ঘটে যায় এক রক্তক্ষয়ী ঘটনা। ওই মনসিগনোরের খুন হওয়াটা। হ্যাঁ, ডার্নের সেই নির্মম কাকা অর্থাৎ সেই মনসিগনোর, যে কিনা রথের চাকায় শিশুটিকে পিষে মেরেছিল, রাতে তার নিজের সুরক্ষিত প্রাসাদের বিছানায় তাকে খুন করা হয়। তার বুকে একটি ছুরি গাঁথা ছিল এবং তাতে জ্যাক বা জাঁক এর নামে একটি চিরকুট লেখা ছিল, যাতে বলা হয়েছে তাকে দ্রুত কবরে পাঠাও। খুবই ড্রামাটিক একটা মোমেন্ট। এখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার, ডার্নে কিন্তু এই মনসিগনোরেরই ভাতিজা এবং উত্তরাধিকারী। হ্যাঁ, সেটা ভুলে গেলে চলবে না। কিন্তু ডার্নে আগেই তার কাকার এই নিষ্ঠুর উত্তরাধিকার এবং অবৈধ সম্পদ প্রত্যাখ্যান করে নিজের ফরাসি পরিচয় লুকিয়ে ইংল্যান্ডে চলে এসেছিল। সে চেয়েছিল একজন সাধারণ ফরাসি শিক্ষক হিসেবে সৎপথে বাঁচতে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ডার্নে নিজের পরিবার এবং ফরাসি পরিচয় সম্পূর্ণ ত্যাগ করে লন্ডনে নতুন জীবন শুরু করেছে। সে তার পূর্বপুরুষদের পাপের ভাগিদার হতে চায়নি এবং নিজে ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করেনি। রাইট, সে তো ভালো মানুষ হতে চেয়েছিল। কিন্তু এই যে লুসির শোনা শত শত মানুষের পদধ্বনি এবং ফ্রান্সে তার কাকার খুন হওয়া, তা প্রমাণ করে যে ব্যক্তিগতভাবে একজন মানুষ যতই ভালো হতে চাক না কেন, তার পূর্বপুরুষের করা কাঠামোগত অবিচার বা সিস্টেমিক অন্যায়ের দায়ভার থেকে সে পুরোপুরি এবং সহজে মুক্ত হতে পারে না। ইতিহাস বা অতীত তাকে ঠিকই তার কাজের হিসাব নিতে তাড়া করবে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? বিষয়টা অনেকটা বুমেরাংয়ের মতো। বুমেরাং। হ্যাঁ, একদিকে চার্লস ডার্নে, যে তার নিজের পরিচয় মুছে ফেলে অতীত থেকে পালাতে চায়। অন্যদিকে ডাক্তার ম্যানেট, যার অতীত তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এবং তিনি চাইলেও সেই বাস্তিলের স্মৃতি ভুলতে পারছেন না। মানে মানুষ তার অতীত থেকে যতই দূরে পালাক না কেন, যতই নতুন দেশে গিয়ে নতুন নাম ধারণ করুক না কেন, তা ঘুরে ফিরে তার কাছেই ফিরে আসবে। অতীতকে শুধু অস্বীকার করলেই চলে না, তাকে মোকাবেলা করতে হয়। একেবারে সঠিক বিশ্লেষণ। আমরা যদি আজকের এই পুরো আলোচনাটির দিকে ফিরে তাকাই, লন্ডন এবং প্যারিস দুটি শহর, দুটি ভিন্ন চিত্র। লন্ডনের রাস্তায় ডাকাত এবং একটি দুর্নীতিগ্রস্ত আইনি ব্যবস্থা, আর প্যারিসের রাস্তায় চরম ক্ষুধা এবং অভিজাতদের সীমাহীন নিষ্ঠুরতা। কিন্তু এই আপাত ভিন্নতার মাঝেও একটা অদ্ভুত মিল রয়েছে। সেই মিলটা কি? সম্পদ, দারিদ্র্য, ত্যাগ এবং প্রতিশোধ কিভাবে একটা সমাজে ভারসাম্যহীনতা তৈরি করে, তা এই ঘটনাগুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। প্রতিটি চরিত্রই, তার সে ডাক্তার ম্যানেট হোক, আত্মবিধ্বংসী কার্টন হোক বা অতীত থেকে পালাতে চাওয়া ডার্নে হোক, সবাই কোনো না কোনোভাবে ইতিহাসের এক অমোঘ ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে। বিপ্লবের সেই ঝড় যা সবকিছু ওলটপালট করে দেবে এবং সবার মুখোশ খুলে দেবে। সত্যি, ইতিহাসের এই অমোঘ পরিণতি ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। স্মৃতি যদি ডাক্তার ম্যানেটের জন্য একটি ভূত হয় যা তাকে তাড়া করে ফেরে, আর শত শত বছরের শোষণ ও বঞ্চনার ইতিহাস যদি পুরো ফ্রান্সের জন্য একটি ভূত হয়, তবে একটা গভীর প্রশ্ন থেকেই যায়। কি সেই প্রশ্ন? মানুষ বা সমাজ কি আসলে কখনো তাদের অতীত থেকে চূড়ান্ত মুক্তি পায়, নাকি আমরা সবাই শুধু আমাদের নিজেদের দরজায় সেই অমুক পদধ্বনির পৌঁছানোর অপেক্ষাতেই বসে আছি, যা একদিন আমাদের অতীতের সব হিসাব মেলাতে আসবে? এই প্রশ্নটি আমাদের সবার ভাবনার জন্য রেখে আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। দারুণ একটি ভাবনা। সবাই ভালো থাকবেন।